আজ আর এক জায়গায় বেরিয়ে পড়লাম। তবে যাবার আগে ডিউটি তো পালন করতেই হবে। খুশিকে তার ইনস্টিটিউশন অবধি পৌঁছাতে হবে। আমার পথসাথী কিন্তু আমার উবের বন্ধু। সে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলল খুশিকে তার ইনস্টিটিউশন অবধি পৌঁছে দিতে। আর সেখান থেকে আজকের গন্তব্য কী হবে সেটা সেখানে গিয়েই স্থির হবে। সেখানে পৌঁছাবার পর বেরিয়ে পড়লাম। আজ আমার সাথে আমার দুই বন্ধু, আর যে বন্ধুরা ছিল তারা আজ অন্যদিকে গেছে, মানে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে বলতে পারো। এটা ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত হয়ে গেছে। আমাদের এক জায়গায় যাবার কথা ছিল, কিন্তু দেখলাম সেটা বন্ধ থাকবে, আমরা এক জায়গায় চলে এলাম আর তারা আর এক জায়গায় চলে গেল। কলকাতারই সাবেকি বাড়িঘরগুলো দেখতে দেখতে আজ যাকে দেখতে চলেছি আগে তাকে প্রণামটা জানিয়ে নিই। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা ওম গণ গণপতয়ে নমঃ। ঠিক বুঝতে পেরেছ, আমি আজ এসেছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে। আমার যেটা কতদিনের যে আকাঙ্ক্ষিত তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মাঝখান দিয়ে দেখেছ কলকাতার হাতে টানা রিক্সা, আমি একবার চেপেছিলাম, কারণ আমার ভীষণ কষ্ট হয় একটা মানুষ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও জিনিসে আমি কোনো দিন চাপতে পারবো না। তার বদলে কলকাতায় মাইলের পর মাইল যতই হাঁটতে হোক না কেন। এইটা হলো মার্বেল প্যালেস। এই সময়ের গল্প একটু পরে আসি, তার আগে দেখে নাও এই হলো সিদ্ধিবিনায়ক মন্দিরের এন্ট্রান্স। এর পূর্বের অবস্থা কেমন ছিল সে কথাও পরে বলি। তার আগে এটাকে সুন্দর করে তৈরি করেছেন ইমামি গ্রুপের রাধেশ্যাম আগরওয়াল আর রাধেশ্যাম গোয়েঙ্কা, দুই বন্ধু। এর ওপরে মানে এই 48B মুক্তারাম বাবু স্ট্রিট, এই মার্বেল প্যালেসের ঠিক পাশে এই জায়গাটি একটি বড় শপিং মল হতে পারত। তার অবস্থা এরকম ছিল, দেখো পুরো ভগ্ন দশা। এর উপর একটা শপিং মল হতে পারত, কিন্তু তারা সেটা করেননি। তারা এখানে তৈরি করলেন সমস্তটুকু রেনোভেট করে, যদিও কাজ এখনও অনেক বাকি, তবুও সিদ্ধিবিনায়ক মন্দির স্থাপন করলেন। কলকাতায় তারা অবাঙালি হলেও তাদের রক্তের প্রতিটা কণায় কণায় বাঙালিয়ানা একদম মজুদ। তাই কলকাতার দীর্ঘদিনের এই তাদের থাকা বলো সবটুকুর জন্য কলকাতাকে এত সুন্দর একটা সিদ্ধিবিনায়ক মন্দির উপহার দিয়েছেন। আমরা ভিতরে প্রবেশ করার পর এখানে পূজার সামগ্রী নিলাম। একটা পদ্ম আর দুর্ব দিয়ে খুব সুন্দর মালা বিক্রি হয়, মালা নিয়েছি, আমি মোদক দিয়েছি। তো এই নিয়ে সমস্ত পুজোটুকু নিয়ে আমরা তিন বন্ধু মন্দিরের ভিতর প্রবেশ করলাম। যখন প্রবেশ করছিলাম এত সুন্দর একটা স্বর্গীয় অনুভূতি হলো, সব কিছু যেন মনে হচ্ছে একটা অদ্ভুত কারুর রাজপ্রাসাদে এসেছি। রাজপ্রাসাদই তো বটে, তাই না? সেখানে যে রাজা বসে আছেন, এই দেখো রাজা সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়কের একটা গল্প আছে জানো। পুরাণ অনুযায়ী মা অন্নপূর্ণার সংসারের সুখ শান্তির প্রতীক, মানে আদি শক্তি। আর দেবাদিদেব হলেন বৈরাগ্যের প্রতীক, এক ত্যাগী পুরুষ। গণেশের মধ্যে তার পিতামাতা উভয়েরই সকল গুণ বিদ্যমান, কিন্তু মূর্তিতত্ত্ব অনুসারে পার্বতীর স্থান শিবের বাম দিকে, আর গণেশের স্থান শিব আর পার্বতীর ঠিক মধ্যস্থলে। সে কারণে গণেশের সুর যদি বাম দিকে থাকে তবে তিনি মা পার্বতীর সকল গুণাবলীকে ইঙ্গিত করছেন আশীর্বাদের সময়, আর গণেশের সুর যদি ডান দিকে থাকে তবে তিনি সিদ্ধিবিনায়ক অর্থাৎ মুখ্য দানকারী, অর্থাৎ তাঁর আশীর্বাদের মধ্যে শিব তত্ত্বের প্রকাশ বিদ্যমান। তিনি সকল কিছুর জন্য যা সব ইচ্ছা পূর্ণ করবে সেই আশীর্বাদ তিনি দিয়ে থাকেন। এখানে শুনছিলাম কেউ যদি দীর্ঘদিন যাবৎ এসে পুজো দেন তাহলে কিন্তু সিদ্ধিবিনায়ক তার সকল ইচ্ছা পূর্ণ করেন। রোজ যেতে পারবো কি না জানি না, তবে হ্যাঁ মনে মনে বললাম আসবো তোমার কাছে। কিন্তু মূষকরাজ মানে গণেশের বাহন, কানে কানে তার কাছে সমস্ত আর্জি বলে আসলাম। পুজোটা খুব সুন্দর করে হলো। মালাটা অর্ঘ্য দিল, মোদক নিল। গণেশজির পুজো দেওয়ার পর মনে হচ্ছিল বেশ এখানেই আমাকে কেউ থাকতে দিত। তো যাই হোক, কিছুক্ষণ থাকার পর দক্ষিণা দিয়ে মন খুলে আমি সিদ্ধিবিনায়ক দর্শন করে তারপর চারদিকটা দেখছিলাম। একটা ভগ্নস্তূপ বাড়িকে কি করে দেবতার দরবার বানাতে হয় তা এখানে না আসলে বুঝতাম না। চিরঋণী থেকে গেলাম ইমামি গ্রুপের এই দুই কর্ণধারের কাছে এত সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির কলকাতাবাসীকে উপহার দেওয়ার জন্য।
যাতে কলকাতাবাসীও গর্ব করে বলতে পারে সিদ্ধিবিনায়ক আমাদেরও আছে। ওখানে এক ভদ্রমহিলার সাথে আলাপ হয়েছিল। অবাঙালি মানুষ, থাকেন লখনৌ, এসেছেন সিদ্ধিবিনায়ক দর্শন করতে। আমাকে বললেন, তুমি কি বম্বে গেছো সিদ্ধিবিনায়ক দেখতে? আমার বহুবার দেখা হয়েছে। আমি বললাম, না, এখনও সেই সৌভাগ্য আমার হয়নি। আচ্ছা, এখানে না সিদ্ধিবিনায়কের প্রসাদও দেয় জানো, মানে খিচুড়ি প্রসাদ। তো প্রসাদ নিয়ে যখন এগোচ্ছিলাম তখন উনি আমাকে বললেন ডেকে। তা আমি বললুম, না, আমার এখনও যাওয়া হয়নি, কিন্তু দেখো আমার যে ভিতরে আকুতি আছে তাকে দেখার। এটা জেনে সিদ্ধিবিনায়ক খোদ স্বয়ং কলকাতায় চলে এসেছেন। অহোভাগ্য আমার, আমি তাকে দেখতে পেয়েছি। এইটা কিন্তু প্রাচীন সাবেকি জমিদার বাড়ি। এই যে নাট মন্দির দেখছো, আগেকার দিনে জমিদার বাড়িতে যেমন দুর্গা মণ্ডপ বা যে কোনো পূজা মণ্ডপ থাকতো না, ঠিক সেটাই থেকে গেছে। এই বাড়ির কোনো আকার, কোনো কিছুর পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই আছে। পতিকায় বড় বড় পিলার, আর যেমনটি জমিদার বাড়ির ভিতরটা হয় সবটুকুকে অক্ষত রেখে এত সুন্দর একটা মন্দিরকে উপহার দেওয়ার জন্য ইমামি গ্রুপের কাছে আবার জানাই অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি নমন। উল্টো দিকে ঠিক এখানে একটা বজরংবলীর মন্দিরও আছে। আর হয়তো ভাববে চারিদিকে এটা কী দেওয়া আছে, ভিতরটা যাতে ঠান্ডাটা ঠিক থাকে তাই এই থামগুলোকে মন্দিরের গায়ে নারকেলের ছোবড়া দিয়ে বেঁধে রাখা আছে, যাতে অতীব গরমটা না ঢুকতে পারে, ভিতরটা ঠান্ডা থাকে। ইংলিশে একটা শব্দ আছে, হেরিটেজ রিস্টোরেশন। মল্লিক বাড়ির পুরনো স্থাপত্যের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরের আদল, ইতিহাস ও ধর্মাচারের এই অপরূপ মেলবন্ধন এত সুন্দর করে আধুনিক কলকাতা এর আগে দেখেছে কি না জানি না। 200 বছরের পুরনো মল্লিক বাড়ির রূপ এভাবে যে মানুষের সামনে চলে আসতে পারে, তার অতীতকে অক্ষত রেখে, তার জন্য আবার একবার ইমামি গ্রুপের কাছে চিরকৃতজ্ঞ থেকে গেলাম এত সুন্দর সবটুকু আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুধু এইটুকুই নয়, এখানে ডায়াবেটিস ক্লিনিক আছে, যেখানে যেন খুব স্বল্প মূল্যে মানুষ তার স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে, দুস্থ মেয়েদের এখানে নার্সিং শেখানো হয়, আর খুব নমিনাল টাকাতে ছেলে মেয়েদের স্পোকেন ইংলিশ, ফ্যাশন ডিজাইনিং, ট্যালি সফটওয়্যার অনেক কিছু শেখানো হয়। এগুলো দেখে সত্যি শ্রদ্ধায় মাথা যেন ঝুঁকে গেল। আর অতীত এই যে 2 বন্ধু দেখছো, এনারাই এটা তৈরি করেছেন। বড় বড় ঝাড়বাতি, বড় বড় থাম, সত্যি চিনি একদম যেন বিভোর হয়ে গেছিল। তখন মন্দিরে পুজো দেওয়ার কিছুক্ষণ পর মন্দিরের পর্দা টানা হয়ে গেছিল, কারণ সন্ধ্যারতি হবে। সিদ্ধিবিনায়ককে আবার একবার সুন্দর করে সাজাতে হবে। এই অবসরে কিন্তু আমি এই মূষকরাজের কানে আমার প্রার্থনাগুলো করতে ভুলিনি। যাই হোক, চারদিকটা দেখার চেষ্টা করছিলাম। এত ভালো লেগেছে যে এই ভালো লাগাটাকে কীভাবে যে প্রকাশ করব সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, কিছুক্ষণ পর মন্দিরের পর্দা সরে গেল। জানো, আরতি যখন শুরু হয়েছিল, উপরে দেখো এই যে ফুলগুলো ঝুলছে না, সব আপনা থেকে নড়তে শুরু হলো, আর এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আরতি। কথা বলবো না, শুধু শুনে নাও। এক অদ্ভুত স্বর্গীয় বাতাবরণ যেন তৈরি হয়ে গেছিল। যেন মনে হচ্ছিল আমি এমন কোথাও আছি যেখানে সকল দেবতার অধিবাস, যেখানে সিদ্ধিবিনায়ক জীবন্ত রূপে আছেন। সেখান থেকে বেরিয়ে সিদ্ধিবিনায়কের ভোগটা খেয়ে এবার তো বাড়ি ফেরার পালা। ইনস্টিটিউশনের ছানাপোনাগুলো আছে কি না, তাই 3 বান্ধবী মিলে তাড়াতাড়ি রওনা হওয়ার চেষ্টা করলাম। সিদ্ধিবিনায়ককে জানালাম আবার আসবো। তখন চারিদিক আরতির সেই নাগারা বলো, বৈদিক মন্ত্র উচ্চারণ বলো, সব কিছুতে যেন গম গম করে উঠেছে। আর আমরা আস্তে আস্তে ফিরে চলেছি। দিন বা রাত যখনই হোক না কেন, তিলোত্তমার সব রূপ যেন নৈসর্গিক। কি সুন্দর লাগছে। জীবনে প্রথমবার এভাবে কলকাতা বেরিয়েছি। কেমন লাগছে ব্লগগুলো কমেন্ট করো কিন্তু।